আজকে রাত্রে নিজের ট্যারো করতে বসছি, দেখি যে ট্যারো কি বলে, এখন আমার মনে কি চলছে বা মনের কোন দিকটাতে নজর দেওয়া উচিত। আমরা আসলে নানান রকম, কখনো নিজেকে খুব ইম্পর্ট্যান্ট মনে করি, কখনো নিজেকে খুব হেয় বা হীনমন্যতায় ভুগি, কিন্তু আমরা নিজের প্রপারলি সৎভাবে দেখা হয় না। ট্যারো যদিও সৎভাবে না, কার্ডের উপরে এত ভরসা করা যায় না, কিন্তু ট্যারো হেল্প করে যে আমাদের কোন দিকটাতে একটু ফোকাস দেওয়া উচিত নিজের। আচ্ছা, ও টু টু এর পেন্টাকল কয়েন মানে হচ্ছে পয়সাপাতির ব্যালেন্স। আমি সিম্পল তিনটা কার্ড তুলে তিনটা কার্ডের রিলেশন দিয়ে বোঝার চেষ্টা করি যে ঘটনা কী হয়। কয়েন সবসময় পেন্টাকলস রিপ্রেজেন্ট করে ফাইন্যান্স এবং হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসপত্র, জমি টমি, আইন আদালত, ল অ্যান্ড অর্ডার, এগুলি। এবং টু সবসময় রিপ্রেজেন্ট করে দুইজন বা দুইটা জিনিস। এটার এই কার্ডের মানে হইতে পারে এবং আয় ব্যয়ের একটা প্রপার ব্যালেন্স দরকার। এটা হচ্ছে টেম্পারেন্স কার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। এটা একটা, এই যে এটার সিম্বল হচ্ছে একটা এঞ্জেল, যে হচ্ছে আগুন এবং পানি পরস্পর বিরোধী দুইটা জিনিসের মধ্যে মিশাচ্ছে। তার মানে হচ্ছে আমাকে ইমোশন এবং লজিক এবং কিংবা রাগ এবং ভালোবাসা কিংবা আয় কিংবা ব্যয় সবসময় মানে পরস্পর বিরোধী জিনিসের মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। এবং ইমোশনের কাপ সবসময় রিপ্রেজেন্ট করে লিকুইড, মানে আমাদের ইমোশন। তো এই আর্ট হচ্ছে অনেক স্কিল, মানে ইমোশনালি স্কিলফুল হইতে হবে। ইমোশনের স্কিল ডেভেলপ করা দরকার। তার মানে আমার কাপের আর্ট সাজেস্ট করতেছে যে আমাকে ইমোশনালি আরেকটু রেসপন্সিবল এবং কম রেসপন্সিভ হইতে হবে। আমি যেরকম হুটহাট ফেসবুকে পোস্ট দিয়ে ফেলি বা মানুষের কথায় রিয়্যাক্ট করি, এইগুলির ক্ষেত্রে হয়তো আরেকটু ম্যাচিউর আন্ডারস্ট্যান্ডিং বা একটু টাইম নিয়ে এই নিজের ইমোশনকে জাজ করতে হবে। তো এইটাকে যদি আমি খুব হালকাভাবে নেই তাহলে হালকাভাবে, আবার যদি সিরিয়াসলি চিন্তা করি যে আসলে আমরা নিজের ইমোশনকে যে মানে খুব বেশি সিরিয়াসলি নিয়ে ফেলি কিংবা খুব হালকা করে নিয়ে ফেলি, নিজের ইমোশনকে নিজে কখনো জাজ করি না, টাইম দিই না, সেইটা আসলে আমাদেরকে আদৌ হেল্প করে কিনা। কিংবা যে টেম্পারেন্স হচ্ছে গিয়ে নিজের ধরে নেই যে ক্ষেত্রে যে নিজের পরস্পর বিরোধী জিনিসগুলো, নিজের আনহেলদি ইগো বনাম হেলদি ইগো, এগুলির একটা ব্যালেন্স। তো হোয়াট ইজ আনহেলদি ইগো? আনহেলদি ইগো তাদের থাকে যারা মানে যা তার জন্য কষ্টকর বা চ্যালেঞ্জিং সেসব জিনিস ফেস করতে চায় না, এড়িয়ে যায়, বরং তারা সবসময় মানে নিজের জন্য সাপোর্টিভ, নিজের জন্য মানে আরামদায়ক সিচুয়েশন খোঁজে এবং মানুষজন খোঁজে আশেপাশে। এবং ফলে হয় কি, তারা সবসময় মানুষজনের কাছে, পৃথিবীর কাছেই মানে বাস্তবের থেকে বেশি প্রত্যাশা করে। তার কারণে তাদের মধ্যে যেটা হয়, তারা আঘাত পায় বেশি। ফুল গাছের মধ্যে কাঁটা থাকবে কেন, সাপের মুখে বিষ থাকবে কেন, তা মানে তারা হচ্ছে যে মানে ইমপ্র্যাকটিক্যাল আশা করে পৃথিবীর কাছ থেকে। মানুষজন একদম আদর্শ, টায় আদর্শ হবে, মানুষ এমন কেন, মানুষ এটা করে কেন, এই কারণে তাদের মধ্যে তারা বিক্ষত হয় বেশি, তারা মানে ইরিটেটেড থাকে এবং তাদের যেটা হয় ভিতরে হেট্রেড তৈরি হয় অনেক বেশি। তো আনহেলদি ইগোর আমার আর একটা জিনিস মনে হয় যে হেলদি ইগোর জন্য আসলে প্রপার সেলফ আন্ডারস্ট্যান্ডিং দরকার। মানে আমরা নিজেকে অহেতুক খুব সিরিয়াসলি নিয়ে ফেলি। ইগো অ্যাকচুয়ালি হেল্প করে আমাদের অনেক ক্ষেত্রে, আমাদের আইডেন্টিটি তৈরি করে যে আমি হচ্ছি সাগর, আমার পরিচয় হচ্ছে এটা, আমি এমন, আমি আর্টিস্টিক, আমি ক্রিয়েটিভ, এইরকম একটা নিজের আইডেন্টিটি। এবং এটা আমার বাসা, আমি মিরপুরে থাকি, আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমাদের চারপাশের জিনিসের ইনফরমেশনের সাথে মিলিয়ে আমার একটা আইডেন্টিটি তৈরি হয়, একটা সেলফের ধারণা তৈরি হয়। এবং তার ভিতরে একটা পার্ট হচ্ছে ইগো আসলে সেলফ না, সেলফের একটা পার্ট। ইগো হচ্ছে আমাদের অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্স, অনেকটা জাজ করে যে কি আমার সেলফের সাথে অ্যাসোসিয়েট হইতে দিব, কি আমার নিজের সাথে যায় কি যায় না, এইটা যে অংশ জাজ করে সে হচ্ছে ইগো। এই জন্য ইগো বেশি বড় হয়ে গেলে খুব মুশকিল। আমরা এক ধরনের কনজারভেটিভ
মোডে চলে যায়। দেখবেন যে যারা অনেক বেশি নিজের ইগোইস্টিক বা অনেক বেশি নিজেকে খুব সিরিয়াসলি নিয়ে ফেলে, বেশি সিরিয়াসলি নিয়ে ফেলে, তারা তারা মানে অনেক বেশি কনজারভেটিভ এক ধরনের। তারা খুব বেশি জাজ করে যে না এটা আমার সাথে যায় না, ওটা আমার সাথে যায় না, আমি এটা করতে পারি না, আমি। তারা নিজেকে একটা মানে সুপার ডুপার ফানেলিং করে ফেলে, একদম সংকীর্ণ করে ফেলে যে আমি হচ্ছি একজন বিশিষ্ট মাল্টি ন্যাশনালের অমুক, তাহলে তো আমাকে এভাবে বসা যায় না, আমার মানুষের সাথে এভাবে কথা বলা যাবে না, এরকম নানান রকম। এবং এরা যে আমি যদি আমার আইডেন্টিটিকে খুব বেশি সিরিয়াসলি নিয়ে ফেলি যে আই এম এ ম্যান, এবং আমার ম্যান সম্পর্কে ধারণা থাকে যে না মানুষ পুরুষরা তো যখন তখন নাচে না, তো পুরুষরা তো এরকম করে না, তখন আমি টিপিক্যাল ম্যানের মতো আচরণ করব, এবং হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ম্যানলিনেসের ধারণাই হয়তো আমাদের জীবনের অনেক আনন্দ থেকে বঞ্চিত রাখবে, বা আমাদের মানে ফেমিনাইন ধারণার সম্পর্কেও সংকীর্ণ ধারণা আমাদের জীবনের অনেক আনন্দ থেকে বঞ্চিত রাখে। আমি দেখছি যে অনেকে এক্সারসাইজ করতে লজ্জা পায়, কারণ সে নিজের আইডেন্টিটির সাথে যে আমি নড়াচড়া করব, মানে এমন করব, এটা সে নিতে পারে না। অনেকে জোরে হাসতে পারে না প্রাণ খুলে, যে আমি মানে জোরে, মানুষ আবার জোরে হাসে নাকি, মানে সে নিজের আইডেন্টিটির সাথে জোরে হাসাকে কোনোভাবে মিলাতে পারে না। না আমরা অনেক সময় যে আমরা যতই ওপেননেস প্রচার করি, দেখা যায় যে আমরা বৃত্ত দিয়ে, অর্থনীতি দিয়ে সবসময় নিজের একটা আইডেন্টিটি এবং ক্লাসিফিকেশন করতে চাই। আমরা হয়তো সাদা কালোর ভেদাভেদ মানি না, আমরা হয়তো জাতিগত ভেদাভেদ মানি না, পৃথিবীর সবাই, কিন্তু আমরা সবাই একটা জিনিস মানি, গরিব আর বড় লোক এক না। আমি যদি একটা রিক্সাওয়ালাকে যেরকম শার্ট পরতে দেখি, আমি ওরকম শার্ট পরবো না, আমরা কেউই পরবো না। যে আমরা আসলে ওর ক্লাসের সাথে আমার ক্লাস আইডেন্টিটি আমি সেপারেট মনে করি। তো এই আইডেন্টিটি আমাদেরকে এক ধরনের যেমন বেঁচে থাকতে হেল্প করে, সমাজের আগায় নিতে হেল্প করে, তেমনি আবার অনেক বেশি কনজারভেটিভ করে, আমাদের ক্ষতবিক্ষত করে বেশি। বেশি ইগোইস্টিক মানুষ আমি দেখছি যে নিজে যেমন মানে সবসময় এক ধরনের পেইনের মধ্যে থাকে, যে পৃথিবীর কাছে প্রত্যাশা বেশি, নিজের কাছে প্রত্যাশা বেশি, এবং তারা যেটা করে ফেলে তার আশেপাশের লোকজনকেও মানে চিপকাইতে তিতা বানায় ফেলে। ইগোইস্টিক এবং সো কল্ড পারফেকশনিস্ট লোকরা, মানে তারা একটা সিচুয়েশনে নর্মাল আনন্দ, নর্মাল হ্যাপিনেসটা তাদের মধ্যে থাকে না। তো টেম্পারেন্স ওঠা মানে হচ্ছে গিয়ে যে আমাদের এই ইগোর দিকটা একবার ফোকাস করা উচিত। আমার মনে হয় যে এটা হচ্ছে নিজের ইমোশন এবং লজিক, নিজের রিয়েল সিচুয়েশন এবং দুনিয়ার সিচুয়েশনের সাথে আসলে কতটুকু ব্যালেন্স করতে পারি, সেটা একটা ব্যাপার। আনহেলদি ইগোর পিছনে অনেকটা কারণ অনেক সময় প্যারেন্টসরা আমাদেরকে ছোটোবেলায় জাদু শোনা, বাবা কী সুন্দর আমার বাবু, কি অমুক আমার রাজপুত্তুর, এগুলি বলে বলে আমার ভিতরের ইগোটাকে বুস্ট করতে করতে এত বেশি ফুলায় ফেলে, আমরা নিজেকে এত বেশি বড় মনে করি যে আমি বোধহয় সামথিং, আমার সাথে সবার ভালো ব্যবহার করা উচিত, আমার সাথে এটা করা উচিত, আমি সেই রকম ট্যালেন্টেড লোক, বা আমি সেরকম সুন্দর, আমি সেরকম সুন্দরী। এই করতে করতে আমরা আসলে বাস্তব জীবন কিন্তু তা না, পৃথিবী কাউকে পোছে না, সত্যি কথা পোছে, কিন্তু বাস্তব জীবন আসলে কঠিন। বাস্তব জীবনের সাথে যখন আমার ওই আনহেলদি ইগো, আমাদের এত বড় হয়ে যাওয়া ইগোটা পেরে ওঠে না, তখনই আমরা এক ধরনের নেগেটিভ মোডে চলে যাই। এবং আমি দেখছি যে অনেক সাইকিয়াট্রিস্টদের ব্লগে বা আর্টিকেলে দেখি যে তারা বলে তাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা হচ্ছে কষ্ট পায় সেলফ ইম্পর্টেন্সের কারণে। তারা বলে যে সেলফ ইম্পর্টেন্স আসলে আমাদের চারপাশে যা ঘটছে সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে আমি, আমার হ্যাপিনেস এবং আমার ইম্পর্টেন্স। তার জন্য আমরা অনেক কিছু ভাবি, যে আমরা ভাবি যে আমাদের চারপাশের উপরে কন্ট্রোল আছে, আমরা নিজের লাইফকে কন্ট্রোল করি, আমরা আমাদের জীবনকে ম্যানেজ করি, আমরা এটা করি ওইটা পারি, এবং আসলে কিন্তু করি না। আমাদের সিচুয়েশান আমাদের চালায়, আমরা সিচুয়েশানের সৃষ্টি, সিচুয়েশানের মধ্যে দিয়ে যাই, সিচুয়েশানই সব কিছু করে। আমার হার্টবিট, আমার চোখ, আমার চুল, আমার মন, আমার মধ্যে কী কী ইনফরমেশন কালকে সকালে যাবে কিছুই আমি জানি না, তার এগেনস্টে আমার প্রত্যেকটা সেল কীভাবে রিয়্যাক্ট করবে আমি খুব বেশি নিয়ন্ত্রণ নাই। কিন্তু আমরা সবসময় মনে করি যে আমি হচ্ছে আমি, আমি হচ্ছে গিয়ে ইগো, আমির ধারণা। তো
এইটা যখন আমরা মনে মনে বিশ্বাস করি যে সামথিং আমার ভিতর থেকে কেউ একজন আমার সেলফ বা আমার ইগো সব কিছু কন্ট্রোল করে, সব কিছু সে সে ডিজার্ভ করে অনেক বেশি অনেক কিছু, তখন আসলে আমাদের ক্ল্যাশটা হয় বাইরের জগতের সাথে। আসলে আমরা তখন বাইরের জগতে মুখোমুখি হয়ে দেখি যে না, আমরা আদৌ ইম্পর্টেন্ট না। আমাদেরকে হয়তো আমার সাবঅর্ডিনেট বা কর্মক্ষেত্রে 2-3 জন আমাকে বাধ্য হয়ে সম্মান করে, কিংবা আমার বাসায় হয়তো আমার মা বাবা বউ তারা হয়তো সম্পর্কের কারণে কিছুটা ইয়ে করে, কিন্তু আসলে আমি যে খুব ইম্পর্ট্যান্ট লাইফে, আমি সরে গেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন কিছুই না। আসলে পৃথিবীতে একজন মানুষের জায়গা রিপ্লেস করা আর একজন মানুষের মানে বেশি একটা সময়েরই ব্যাপার না কোনো মানুষকে রিপ্লেস করা। আমি সেজন্য মনে করি যে আসলে আমরা নিজেকে এত ইম্পর্টেন্টলি নিয়ে ফেলি কেন? কেন আমরা মনে করি যে আমার সাথে যে যায় না, আমি এটা ডিজার্ভ করি, ওইটা ডিজার্ভ করি। তুই আসলে কি ডিজার্ভ করিস? আইনস্টাইন যারা, যাদের কন্ট্রিবিউশন, বড় বড় সায়েন্টিস্ট, বড় বড় আর্টিস্ট, বড় যাদের দুনিয়াতে কন্ট্রিবিউশন বেশি, যে তারা চিন্তা করে বের করতে পারছে অঙ্ক করে যে স্পেস, এই ফাঁকা জায়গাটা আসলে ফাঁকা না, এটা কার্ভ হতে পারে। তারা গ্র্যাভিটির কারণে এই ফাঁকা জায়গায় এমটি স্পেস কতটা কার্ভ হতে পারে সেইটাও মাপতে শিখছে ইঞ্জিনিয়াররা, এবং সেই পৃথিবীর 4 সাইডের ফাঁকা স্পেস কতটা বাঁকা হয়ে আছে সেই মাপ অনুযায়ী সেখানে সেই জায়গার মধ্যে স্যাটেলাইট পাঠাইতে পারে, সেই যেই উপগ্রহগুলি সেই কার্ভ অনুযায়ী বছরের পর বছর ঘুরে। তারা ইম্পর্ট্যান্ট ফিল করতে পারে, কিন্তু আদৌ তাদের কাছে হয়তো মানে তারা না থাকলেও কি আশ্চর্য আমাদের। আসলে ইন্ডিভিজুয়ালি আমার মনে হয় কেউই ইম্পর্ট্যান্ট না আসলে পৃথিবীতে। আমরা খামাখা ইম্পর্ট্যান্টলি নিয়ে ফেলি, নিজেকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলি। মানে যেই মানুষ সকালে এতগুলি বাথরুম করে কাজে যায়, ঘরে আসে, প্রজনন ঘটায়, খায় দায়, বাঁচে, মরে যায়, ওর আসলে সবাই তো এমন, তার আবার দুনিয়াতে এত অহংকার, এত সম্মানের কি আমি বুঝি না। বরং কি আমরা সেলফ ইম্পর্টেন্সের কারণে আমরা এক ধরনের আনএথিক্যাল সম্মান প্রত্যাশা করি। ওই যে আনহেলদি ইগো যারা, তাদের প্রত্যাশা করে বেশি। তাদেরকে হয়তো কোনো দারোয়ান, অফিসের সামনে কোনো দারোয়ান, গরিব, হয়তো 8,000 টাকা স্যালারি, সে স্যালুট দিলে মনে করে যাক আমাকে সম্মান করছে। একদিন যদি সে দেখে যে স্যালুট দেয়নি, মনে করে কি লোকটার এত বাড়াবাড়ি, ওর আমাকে, মানুষকে, ভদ্রলোককে সম্মান করে না। মানে আমি আমার থেকে অবস্থায় নিচু, আমার থেকে অর্থনৈতিকভাবে দুর্বল লোকের মধ্যে এক ধরনের সমীহ দেখলে আনন্দ পাই। ইটস নট রাইট। এটা আসলে ঠিক মানে সম্মান পায়, মানে আমি দেখছি সম্মান আশা করে হচ্ছে বেশি ইগোইস্টিক লোকজন। আল্লাহর দুনিয়ায় সবাই সমান, মানে সবাই জন্মায়, ন্যাচারালি জন্মায়, ন্যাচারাল ঘটনার বাড়ি খাইতে খাইতে একভাবে লাইফ যায়, তারপরে মরে যায়। সো এখানে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আর আমরা সিরিয়াসলি নিতে গেলে আমাদের একবার চিন্তা করা উচিত যে আমার রিয়েল কন্ট্রিবিউশন কী আসলে পৃথিবীতে। আমরা বেশিরভাগ মানুষ যেটা কন্ট্রিবিউট করি, এটা আসলে পৃথিবীতে ঠিক এই মুহূর্তে আরও লাখ লাখ লোক করে। সো আপনি ইউনিকও না, আপনি কিছুই না, আপনি আসলে মানে এত। আবার ঠিক উল্টা দিকে এটা ব্যালেন্স করতে হলে যে আমি আসলে কিছু না, তো আমার লাইফের হ্যাপিনেস, আমার লাইফের এক্সিস্টেন্স আমার কাছে ইম্পর্ট্যান্ট, এবং সেটা একটা সুস্থ, স্বাভাবিক ওয়ে, সুন্দর ওয়েতে সর্বোচ্চ আনন্দ লাইফে কীভাবে পাওয়া যায় সেটাই আমাদের চেষ্টা করা উচিত। এবং সেই আনন্দটা পরিপূর্ণ হলে সেই আনন্দটা কীভাবে আরও কয়েকজনকে শেয়ার করা যায়, দুঃখ এবং ইগো শেয়ার করার থেকে ইগোর ভাইভ, নিজের সেলফ ইম্পর্টেন্সের ভাইভ বা ও হামবড়া ভাবটা সবার মধ্যে শেয়ার না করে হ্যাপিনেস বরং শেয়ার করা বেটার। বরং দুইটা যোগ বলে মানুষকে হাসানো একটা ভালো কাজ আমার মনে হয়। এবং আমি দেখছি যে আমরা আসলে ট্যারো নিয়ে কথা বলতে বলতে কী সব হাবিজাবি বলতেছি, যে আমরা হ্যাপিনেসটাকে খুঁজি সবাই, লাইফের কোর হয়তো আনন্দ, হয়তো হ্যাপিনেসই মানুষ চায়, এটাই লাইফের নেচার। কিন্তু পার্টিকুলারলি কখন আমরা হ্যাপি থাকি, হ্যাপিনেস নিয়ে বেশি চিন্তা করা মানুষ স্বাভাবিকভাবে আমার মনে হয় যে হ্যাপি থাকে না। আমি দেখছি যে আমি হ্যাপি থাকি যখন আমি কোনো কিছুতে এঙ্গেজ থাকি। ওই সব মোমেন্ট হচ্ছে হ্যাপি মোমেন্ট। মানে হ্যাপি মোমেন্টে আমরা অ্যাকচুয়ালি ওই মোমেন্টটা থেকে অন্য কোনো জায়গায় সরতে চাই না, আমরা আর কোনো কিছু করতে চাই না, আমরা তখন ডিস্ট্র্যাক্ট হইতে চাই না।
মানে আমরা যখন মন দিয়ে একটা মিউজিক শুনি কিংবা গিটার বাজাইতে চাই, কিংবা আমরা পাহাড়ে ক্লাইম্ব করতে চাই, কিংবা আমরা খুব ভালো সিনেমা দেখি, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যখন কমপ্লিটলি এঙ্গেজ থাকি কোনো কিছুর মধ্যে, সেই মোমেন্টটা হচ্ছে আমাদের রিয়েলি হ্যাপি মোমেন্ট অ্যাকচুয়ালি। এটা হইতে পারে সেক্সের সময়, ভালোবাসার সময়, এটা হতে পারে কেউ যদি খুব ভালো গান গাইতে পারে বা কিছু পারে, সেই তার কাজটার মধ্যে সে যখন কমপ্লিট এঙ্গেজ থাকে, এটাকে যোগা বলে, মানে কর্ম যোগা। মানে কাজের মধ্যে এত বেশি এঙ্গেজ, এত বেশি স্মুথলি করতে করতে, প্র্যাকটিস করতে করতে এত বেশি স্মুথলি এঙ্গেজ হয়ে যায় যে তখন আর পারিপার্শ্বিকতার খেয়াল থাকে না। তখন আসলে রিয়েল হ্যাপিনেস আসলে সেলফ বা নিজের ইম্পর্টেন্সকে বেশি চিন্তা করলে হ্যাপিনেস আসে না, আসে হচ্ছে যন্ত্রণা। রিয়েল হ্যাপিনেস আসে হচ্ছে বুদ্ধিস্টরা যেটা বলে যে সেলফ ভুলে যাওয়া, ভুলে মানুষ, মানে আমি আত্মহারা হয়ে গেছি। যে রবীন্দ্রনাথের গানে যে নদী আপন বেগে পাগল পারা, মানে সে তার আপন গতিতে চলতেছে। আমি চাপা তরু গন্ধ ভরে, মানে আমার গাছের বেগ একরকম, নদীর বেগ একরকম, কিন্তু যে যার তালে, যার ছন্দে এই যে প্ল্যানেট চলছে, এইটাই আসলে ইনহেরেন্ট হ্যাপিনেস। তা আমাদের হিউম্যান কন্ডিশনে এটা পাওয়া মুশকিল। আমাদের প্রত্যেকটা সময় চ্যালেঞ্জের মুখোমুখি হইতে হয়, প্রত্যেকটা সময় আমাদের আনহেলদি ইগো আমাদেরকে আনন্যাচারাল, অবাস্তব প্রত্যাশা করতে বাধ্য করে, এবং যার রিটার্নে আমরা পাই হচ্ছে নেগেটিভ জাজমেন্ট। এই তুমি এত মোটা কেন, তুমি এভাবে কথা বলো, তুমি এত আনস্মার্ট কেন। আমরা নিজেকে মনে করি ওহ আমি অনেক সুন্দর, আমি অনেক স্মার্ট, আমি তো এই ভালো ইংরেজি বলতে পারি, এটা পারি, ওটা পারি। কিন্তু বাস্তবে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ জাজমেন্টের মুখোমুখি হইতে হয়, এবং তখন আমার ওই নিজের সম্পর্কে অতি উচ্চ ধারণা এবং বাস্তবের ক্ল্যাশের কারণে আমরা ক্ষতবিক্ষত হই। তো আমার মনে হয় যে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে নিজেকে ইজিভাবে নেওয়া, সবাইকে ইজিভাবে নেওয়া, কাউকে সম্মানও না করা, অসম্মানও না করা, কাউকে দুঃখ না দেওয়া, আবার নিজেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে দুঃখ না পাওয়া। তো যেটা বলছিলাম যে হ্যাপিনেস আসে আসলে কমপ্লিট আত্মভোলা হয়ে, আত্মনিয়োগ করলে, নিজেকে সচেতনভাবে নিজের সম্পর্কে যে বেশি অ্যাওয়্যার, বেশি সচেতন, সে আসলে হ্যাপিনেসের থেকে কষ্ট পায় বেশি। মানে অনেকে আছে নিজের সৌন্দর্য নিয়ে বেশি সুন্দর, কোনো সুন্দরী মেয়ের কাছে এক গ্লাস পানি খেতে চাইলে বলে ও আমি মনে মনে ভাবে যে আমি সুন্দর, এই জন্য আমার কাছে পানি খেতে চাইছে। সে তার সৌন্দর্য নিয়ে এত বেশি অ্যাওয়ার থাকে, সে আসলে কখনো মানে রিয়েল পৃথিবীর অন্য মানুষের সৌন্দর্য, পৃথিবীর আরও কত ইন্টারেস্টিং জিনিস আছে সেগুলির সাথে এঙ্গেজ হতে পারে না। সে নিজেকে সবসময় আলাদা করতে থাকে। আলাদা করার মধ্যে আসলে আইসোলেশনের মধ্যে খুব একটা আনন্দ নাই। আনন্দ আছে হচ্ছে মিলনে। আনন্দ সে যে কোনো কারণে, শারীরিক মিলন, কাজের মিলন, জ্ঞানের মিলন। এই যে প্রাচীন ট্র্যাডিশনে ইন্ডিয়ানরা বলতো যে কর্ম যোগা, জ্ঞান যোগা, মানে নলেজের মধ্যে, কমপ্লিটলি নলেজের মধ্যে ডিভোটেড হয়ে যায়, যেখানে নিজের সেলফলেস হয়ে যায়। ওই যে আমি দেখছি যে গিটারিস্টরা, অনেক হেভি মেটাল কনসার্টে দেখা যায় গিটারিস্ট এবং ড্রামার, মানে এমন বেশি তারা এত প্র্যাকটিস করতে করতে এত স্মুথলি হয়ে গেছে, এত অটো হয়ে যায়। এই অটো হয়ে যাওয়াটা আসলে রিয়েল হ্যাপিনেস, যখন আসলে দুনিয়ার আলটিমেট রিয়েলিটি বা গডের সাথে আমাদের মানে ওই সেপারেটলি নিজের ইগো নিজেকে সেপারেট করে না। তো আচ্ছা, আমার উঠছিল টেম্পারেন্স কার্ড সোজা, তার মানে আমি মোটামুটি মনে হয় ব্যালেন্সে আছি। কিন্তু না, আমি রাতের পর রাত ঘুমাইতে পারি না এইসব কারণে, যে আমি বোধহয় ঠিক মতো পারি না। এক ধরনের সেলফ হেট্রেড, এটাও মানুষের যন্ত্রণা, যে আমরা যখন অন্যের সাথে কম্পেয়ার করি যে ও তো অনেক ভালো গিটার বাজায়, ও তো অনেক কত স্টিভ ভাইয়ের মতো গিটারিস্ট তো হইতে পারলাম না, তখন আসলে আমার যন্ত্রণাটা মানে পেইনফুল সিচুয়েশান আসলে। কিন্তু আমি যা পারি তার মধ্যেই কমপ্লিটলি মানে পারিপার্শ্বিকতা ভুলে গিয়ে আমি যা পারি সেটাকে কত বেশি, আমার সেটা যেন একটা চারা গাছ, আমি তার গোড়ায় পানি দিতে দিতে সেটাকে কত ফুলে ফলে ভরায় তুলতে পারি, সেই দিকে আত্মনিয়োগ করি, মানে সেলফলেসলি, তাহলে আসলে পিওর হ্যাপিনেস পাওয়া যায়। সেলফলেস হইতে পারলেই আসলে পিওর হ্যাপিনেস। আর সেলফিশ হচ্ছে গিয়ে একটা ইলুশন। আমরা মনে করি যে সেলফিশ হইতে পারলে বোধহয় সুখী হওয়া যায়, বড়লোক হওয়া যায়, কিন্তু আসলে না। সেলফিশ মানুষ যত যাই পাক লাইফে, সে এক ধরনের টর্চারের মধ্যে থাকে এবং আশেপাশের লোকজনকে টর্চার করে। রাত 12টা বেজে গেছে, গুড নাইট।